গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 4th মার্চ 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি এগুলো। তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ A4 সাইজের অথবা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের A4 সাইজের পিডিএফ তোমরা নলেজ অ্যাকাউন্ট অ্যাপের এই ইবুক সেকশনে পাবে। আর যদি এগুলোর সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্টও প্র্যাকটিস করতে চাও একসাথে 1 বছরের জন্য, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকে এই কোর্সটাতে এনরোল করে নাও, যেটা তোমাদের কোর্সেসের মধ্যে রয়েছে। আর যেমন তোমরা বাংলায় প্রিপারেশান নিচ্ছ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, ঠিক সেভাবেই ইংরাজিতে প্রিপারেশান নিতে পারবে এখন নলেজ অ্যাকাউন্টের সেকেন্ড অ্যাপ রিপোর্ট এক্সামে। এখানেও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আর তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার মক টেস্ট এখানে অ্যাভেলেবেল রয়েছে। প্রথম প্রশ্ন, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাস সত্যার্থীর সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীর নাম কি? নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাস সত্যার্থীর সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীর নাম হচ্ছে দিয়াশালাই। দিয়াশালাই কৈলাস সত্যার্থীর আত্মজীবনী, যেটা শিশু শোষণের মানে বিরুদ্ধে তার লড়াই এবং নোবেল শান্তি পুরস্কার জয়ের যাত্রা তুলে ধরে। আজকে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখানে আমি দিতে পারছি না, একটু আমার পার্সোনাল অসুবিধার জন্যই আমি করে উঠতে পারিনি। তোমাদের নেক্সট দিনে আমি এগুলোকে আবার যেমন দিই সেরকমভাবেই দেবো, ঠিক আছে? কৈলাস সত্যার্থী একজন ভারতীয় সামাজিক কর্মী। 2014 সালে পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের সাথে নোবেল শান্তি পুরস্কারের প্রাপক ছিলেন। শিশু আর যুবকদের দমনের বিরুদ্ধে এবং সমস্ত শিশুদের শিক্ষার অধিকারের জন্য তার সংগ্রামের জন্য। কৈলাস সত্যার্থী ভারতে বাচপান বাঁচাও আন্দোলন নামে একটা আন্দোলন প্রতিষ্ঠা করেন। আর ওই কৈলাস সত্যার্থী পঞ্চম ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী। সংযুক্ত আরব আমির শাহীর কৃষিক্ষেত্রে অবদানের জন্য শেখ মনসুর বিন জায়েদ কৃষি উৎকর্ষ পুরস্কারটা কোন কোম্পানি জিতেছে? তো দেখো, এটা জিতেছে লুলু গ্রুপ। সংযুক্ত আরব আমির শাহীর কৃষিক্ষেত্রে অবদান এবং টেকসই উদ্যোগের জন্য লুলু গ্রুপকে শেখ মনসুর বিন জায়েদ কৃষি উৎকর্ষ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। সংযুক্ত আরব আমির শাহীর জলবায়ু পরিবর্তন আর পরিবেশ মন্ত্রী ডক্টর আমনা বিনত আবদুল্লাহ আল দাহাক লুলু গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর আশরাফ আলী MAKA ওই পুরস্কার দেওয়া হয়েছে, মানে প্রদান করেছে আর কি। শেখ মনসুর বিন জায়েদ কৃষি উৎকর্ষ পুরস্কার, যেটা এটা তোমার সংযুক্ত আরব আমির শাহীতে কৃষি আর সাস্টেনেবল ডেভেলপমেন্টে অসাধারণ অবদানের জন্য বিভিন্ন সংস্থা বা ব্যক্তিদেরকে দেওয়া হয়। এর লক্ষ্য আধুনিক কৃষি পদ্ধতির কে প্রমোট করা এবং স্থানীয় কৃষকদেরকে সাপোর্ট করা। তোমরা রেলওয়ে গ্রুপ ডির নতুন ব্যাচ, জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন 3 নতুন ব্যাচ এবং নিপুণের নতুন ব্যাচ ম্যাথ রিজনিংয়ের ফাউন্ডেশন, এগুলোতে জয়েন করতে পারো। এগুলো রিসেন্টলি স্টার্ট হয়েছে এই মাস থেকেই, আগের সপ্তাহ থেকে। তো এগুলোতে এনরোল করতে চাইলে তোমরা এই নম্বরে কনসাল্ট করে নেবে, তার কারণ আগেও তোমাদের এক্সিস্টিং অনেক ব্যাচ রয়েছে। যারা যে পরীক্ষা দিচ্ছ সেই অনুযায়ী তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কনসাল্ট করে আমাদের এই পেড ব্যাচগুলোতে জয়েন করতে পারো। এখানে তোমাদের প্রত্যেকটা ব্যাচেই কিন্তু চ্যাপ্টার ওয়াইজ মানে মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এগুলো রয়েছে। দ্য পেশেন্ট ইন বেড নাম্বার 12 উপন্যাসের জন্য রাস্কিন বন্ড ফিকশন বুক অ্যাওয়ার্ড বিভাগে বানারস লিড ফেস্ট অ্যাওয়ার্ড কে জিতেছে? এটা জিতেছে হচ্ছে রাজকমল ঝা। উপন্যাসটা আধুনিক ভারতের গভীর অনুসন্ধান উপস্থাপন করে। বানারস লিফট ফেস্ট বুক অ্যাওয়ার্ড 2025 কবিতা, উপন্যাস, নন ফিকশন এবং অনুবাদে অসাধারণ অবদানকে সম্মানিত করে। পরিচয়, ইতিহাস এবং সমসাময়িক বিষয়গুলোর উপর জোর দেয়। বানারস লিজ ফেস্ট 2025 7 থেকে 9 মার্চ হোটেল তাজ, বারাণসীতে রয়েছে, এটা এখানে হবে। তারপরে এক্সারসাইজ ডেজার্ট হান্ট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়েছিল তোমার যোধপুরে, রাজস্থানে। এক্সারসাইজ ডেজার্ট হান্ট 2025-এ ভারতীয় সেনা, ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বায়ুসেনা বাহিনীগুলো অংশগ্রহণ করেছিল। এক্সারসাইজ ডেজার্ট হান্ট 2025 ভারতীয় বায়ুসেনা আয়োজিত করেছে। মহড়ার লক্ষ্য ছিল 3টে বিশেষ বাহিনীর ইউনিটের মধ্যে আন্তঃকার্যক্ষমতা, সমন্বয় এবং সমন্বয় বৃদ্ধি করা, যাতে উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জগুলো দ্রুত এবং কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করা যায়। তারপরে 2025 সালের ফেব্রুয়ারিতে গুজরাট কোন প্রকল্পের অধীনে 19,020 হেক্টর জমিতে ম্যানগ্রোভ উদ্ভিদ রোপণ করেছে? এটা করেছে তোমার মিষ্টি প্রকল্পেতে। মিষ্টি মানে হচ্ছে ম্যানগ্রোভ ইনিশিয়েটিভ ফর শোরলাইন হ্যাবিটস অ্যান্ড ট্যাঞ্জিবল ইনকাম। সেটা তোমাদের 2000 মানে এর আগের বছর বাজেটে বলা হয়েছিল, ঠিক আছে? তো এই স্কিমের মাধ্যমে 540 বর্গ কিলোমিটার ম্যানগ্রোভ রোপণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই গুজরাটে মিষ্টি প্রকল্পের অধীনে 76 কোটি টাকার বেশি ব্যয়ে প্রায় 19,020 হেক্টর জুড়ে ম্যানগ্রোভ রোপণ করেছে। 2025 সালে গুজরাটের কুচ জেলা ম্যানগ্রোভ পরিবেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যানগ্রোভ ইনিশিয়েটিভ ফর শোরলাইন হ্যাবিটেটস অ্যান্ড ট্যাঞ্জিবল ইনকামস,
ঠিক আছে, স্কিম এটা হচ্ছে 2023 সালে ভারত সরকার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মিষ্টি স্কিমটা চালু করে, যাতে উপকূলীয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ম্যানগ্রোভ বন বৃদ্ধি করা যায় এবং সম্প্রদায় আর পরিবেশের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। ভারত সরকারের এই লক্ষ্য 5 বছরে 540 বর্গ কিলোমিটার ম্যানগ্রোভ রোপণ করা। এই প্রকল্পটা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক মানে ইমপ্লিমেন্ট করেছে আর কি। ভারতীয় ফরেস্ট রিপোর্ট 2021 অনুযায়ী ভারতে প্রায় 4,992 বর্গ কিলোমিটার ম্যানগ্রোভ বন রয়েছে। ভারত জুড়ে ম্যানগ্রোভ বন 9টা রাজ্য, 3টে কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে আছে, যেখানে পশ্চিমবঙ্গ সর্বাধিক ম্যানগ্রোভ কভার নিয়ে শীর্ষে প্রায় 2,114 বর্গ কিলোমিটার, আর এরপরে গুজরাট, তারপরে উড়িষ্যা। নেক্সট, বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়? এটা আমরা পালন করি 3 মার্চ। বিশ্ব বন্যপ্রাণী দিবস প্রতি বছর 3 মার্চ পালন করা হয় গ্রহের প্রাণী জগৎ এবং উদ্ভিদের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে। এই দিবসটার উদ্দেশ্য বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। 2025 সালের থিম ছিল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ফাইন্যান্স, ইনভেস্টিং ইন পিপল অ্যান্ড প্ল্যানেট। রেজলিউশন বন্যপ্রাণী আর উদ্ভিদের বিপন্ন প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্যের কনফারেন্স অফ পার্টিস কনভেনশনের 16তম সভা মার্চ 2013-তে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়। তারা 3 মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করে এবং এটা একটা প্রস্তাব পাশ করে। জাতিসংঘ সাধারণ পরিষদের 68তম অধিবেশনেও 3 মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে গুজরাটের জুনাগড় জেলার গির বন্যপ্রাণী অভয়ারণ্যের সিংহ সাফারিতে গিয়েছিলেন। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন কে? মানন কুমার মিশ্র বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। বার কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাডভোকেটস অ্যাক্ট 1961-এর দ্বারা ধারা 4-এর অধীনে প্রতিষ্ঠিত একটা সংবিধিবদ্ধ সংস্থা, যেটা ভারতে আইনি অনুশীলন এবং আইনি শিক্ষাকে নিয়ন্ত্রণ করে। এটা গঠিত হয় 1961, সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে। তারপর ভারতের রাজস্ব সচিব হিসাবে কাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে? রাজস্ব সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব অজয় শেঠ পেয়েছেন। তুহিনকান্ত পান্ডে সেবির চেয়ারপারসন নিযুক্ত হওয়ার পর অজয় শেঠ রাজস্ব সচিবের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন। কর্ণাটক ক্যাডারের 1987 ব্যাচের আইএএস অফিসার অজয় শেঠ 2021 সাল থেকে অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তারপরে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 175তম প্রতিষ্ঠা দিবস উদযাপন কবে করা? দেখো, এটা হচ্ছে 4 মার্চ 2025-এ করা হবে। ঠিক আছে, মানে হচ্ছে তোমার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অর্থাৎ আজকের দিনেই হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 175তম প্রতিষ্ঠা দিবস। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1851 সালে স্যার থমাস ওল্ডহ্যাম দ্বারা প্রতিষ্ঠিত। এর হেডকোয়ার্টার কলকাতাতে রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে। প্রতিষ্ঠিত হয় 4 মার্চ 1851-এ। ডিরেক্টর জেনারেল অসিত সাহা। তারপর তেলেঙ্গানার দ্বিতীয় বিমানবন্দর কোথায় অনুমোদন করেছে কেন্দ্র? দেখো, মামুনুরে একটা তেলেঙ্গানার দ্বিতীয় বিমানবন্দর অনুমোদন করেছে কেন্দ্র, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট। ওয়ারাঙ্গালের কাছে অবস্থিত মামনুরে তেলেঙ্গানার দ্বিতীয় বিমানবন্দর উন্নয়নের অনুমোদন দিয়েছে। বিমানবন্দর উন্নয়নের জন্য 253 একর জমি অধিগ্রহণের জন্য 205 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, এটা রাজ্যের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর তেলেঙ্গানার। বেগুমপেট বিমানবন্দর রয়েছে, সামরিক আর ভিআইপি ফ্লাইটের জন্য ইউজ করা হয়। তারপরে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং ভারতীয় সেনাবাহিনী কোন রাজ্যে 130 ফুট লম্বা সিঙ্গেল লেন মডিউলার স্টিল ব্রিজ তৈরি করতে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? তো এটা করেছে অরুণাচল প্রদেশে। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড প্রতিষ্ঠিত হয় 1884-তে। এর হেডকোয়ার্টার গার্ডেন রিচে রয়েছে কলকাতায়। চেয়ারম্যান আর এমডি রয়েছেন PR হরি। দেখো, অরুণাচল প্রদেশ তোমার হচ্ছে উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। এটা গঠিত হয় 20 ফেব্রুয়ারি 1987-তে। রাজধানী ইটানগর। আন্তর্জাতিক সীমানা 3টে দেশের সাথে রয়েছে, চীন, ভুটান এবং মায়ানমার। এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম, পশ্চিমে ভুটান, উত্তর ও উত্তর পূর্বে চীন এবং পূর্বে মায়ানমার রয়েছে। অরুণাচল প্রদেশের আয়তন 83,743 বর্গ কিলোমিটার, আর টোটাল 26টা জেলা রয়েছে। সরকারি ভাষা ইংরাজি। বিধানসভার 60টা আসন রয়েছে, রাজ্যসভার 1টা আসন, লোকসভার 2টো আসন। হাইকোর্ট হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট। প্রথম রাজ্যপাল বিশ্বনারায়ণ সিং, বর্তমান রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল কাইওয়ালিয়া ত্রিবিক্রম বড়নায়ক। প্রথম মুখ্যমন্ত্রী প্রেমখান্ডু থুনগান, আর বর্তমান মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। স্টেট অ্যানিমাল মিথুন, স্টেট বার্ড গ্রেট হর্নবিল, স্টেট ট্রি হোলং। অরুণাচল প্রদেশ 1972 সাল পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত সংস্থা হিসাবে পরিচিত ছিল। আগের দিন হোমওয়ার্কগুলো দেখিনি আমরা। ভারতের প্রথম জৈব মৎস্য ক্লাস্টার কোন রাজ্যে চালু হয়েছিল? এর উত্তর হয়ে যাবে সিকিম। আর কি 18তম ফাইট বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন? এর উত্তর হয়ে যাবে সিকিম। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে,
ভারতের প্রথম লেখক গ্রাম কোথায় উদ্বোধন করা হয়েছে? আর ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027 কে হোস্ট করবে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 3 মার্চ 2025-এর কোয়েশ্চেন্স। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সাস্টেনেবিলিটি হাইজিন অ্যান্ড রেজিলিয়েন্স প্রকল্পের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মানে কলকাতা মিউনিসিপ্যালকে কত ঋণ অনুমোদন করেছে? $200 মিলিয়ন। কোন মহাকাশ সংস্থা স্ফেরিক্স টেলিস্কোপ উৎক্ষেপণ করেছে? নাসা। প্রস্তাবিত আরাবলি সাফারি পার্ক কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা। উত্তরপ্রদেশের কোন জেলায় ভারতের প্রথম জৈব পলিমার প্ল্যান্ট অবস্থিত? লখিমপুর খেরি। ছলিগা উপজাতি মূলত কোন রাজ্যে পাওয়া যায়? তামিলনাড়ু ও কর্ণাটক। চোলা নাইক্কান উপজাতি মূলত কোন রাজ্যে পাওয়া যায়? কেরালা। 2025 সালে মহারাষ্ট্র ওপেন টেনিস টুর্নামেন্ট পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? ডালিবর সারসিনা। 2025 সালে সরস আজীবিকা মেলা কোন শহরে অনুষ্ঠিত হবে? নয়ডা। জনস্বাস্থ্য সেবা সংক্রান্ত নবম জাতীয় শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ওড়িশা। জাতীয় মানবাধিকার কমিশনের 2024 সালের মানবাধিকার সংক্রান্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় প্রথম পুরস্কার কোন ডকুমেন্টারিটা পেয়েছে? দুধ গঙ্গা ভ্যালিজ ডাইং লাইফলাইন। ওয়ার্ল্ড এনজিও ডে কবে পালিত হয়? 27 ফেব্রুয়ারি। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।